বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্রাইট স্কলার মাদ্রাসার পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা। আমরা অনেক দিন পর আবার আমাদের ক্লাসে জয়েন করতে পারছি। আজকে আমরা যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামার অংশের চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ বাক্যের পরিবর্তন। বাক্য কী করে পরিবর্তন করতে হয়। এখানে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়া থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়া থাকে। সেই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে নেগেটিভ করি, না বোধক করি, হ্যাঁ বোধক থেকে না বোধক করি, এটাই আমাদের শেখার বিষয়। তো আমরা কিছু ডেফিনিট রুলসের মাধ্যমে এইগুলি শিখব। তো আমরা রুলস 1-এ চলে যাব। রুলস 1 হচ্ছে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন ইত্যাদি বসে। এখন আমাকে বুঝতে হবে কোন সেন্টেন্সে আমি অনলি বা অ্যালোনটা পাবো। আমাকে অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা নেগেটিভ করছি, সেই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোনের পরিবর্তে, অর্থাৎ সেন্টেন্সটি থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমি সেই অনলি এবং অ্যালোনের জায়গায় নান বাট, নাথিং বাট, মোর, নট মোর দেন, নট লেস দেন ইত্যাদি ব্যবহার করতে পারবো। এখন আমাকে বুঝতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোনের পরিবর্তে যে 4টা শব্দ আমি লিখেছি, নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন, অর্থাৎ নান বাট অন্য কেউ না, নাথিং বাট অন্য কিছু না, নট মোর দেন এর চেয়ে বেশি না, নট লেস দেন তার চেয়ে কম না। অর্থাৎ অর্থগুলো থেকে আমি বুঝতে পারছি নান বাট ব্যক্তিবাচক, ব্যক্তিকে প্রকাশ করছে, নাথিং বাট কোনো বস্তুকে প্রকাশ করবে, নট মোর দেন, নট লেস দেন কোনো সংখ্যা, পরিমাণ, ওই ক্ষেত্রে আমরা নট মোর দেন, নট লেস দেন ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখন দেখব অনলি বা অ্যালোন কি করে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যাচ্ছে। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অনলি আল্লাহ ক্যান হেল্প আস ইন দিস সিচুয়েশন। অনলি আল্লাহ ক্যান হেল্প আস ইন দিস সিচুয়েশন। এখানে অনলি শব্দটা উল্লেখ আছে। অনেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি বুঝতে নাও পারে, সে রুলসটা দেখবে, রুলসটার এখানে অনলি শব্দটা উল্লেখ আছে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স সবাই বুঝতে পারে। তারপরেও যদি কারো গোলমেলে বেঁচে যায় যে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা বুঝতে পাচ্ছি না, তার জন্য সহজ টেকনিক হলো সে অনলি শব্দটা দেখবে। যেহেতু অনলি শব্দটা উল্লেখ আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং অনলিকে আমাকে চেঞ্জ করতে হবে নেগেটিভে। আল্লাহ আমার সাবজেক্ট আছে, আল্লাহ ক্যান হেল্প আস ইন দিস সিচুয়েশন। অন্য কেউ না, শুধু আল্লাহ স্বয়ং পারেন আমাদেরকে এই অবস্থায় সাহায্য করতে। তাহলে আমরা অনলিকে পরিবর্তন করব। আমি বলেছিলাম অনলি বা অ্যালোনের পরিবর্তে ওর জায়গায় আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দেন, নট লেস দেন ইত্যাদি ইউজ করবো। এখন কোনটা ইউজ করব? আমরা বুঝতে পারছি অনলি আল্লাহ, আমার সাবজেক্ট আল্লাহ। আল্লাহকে আমরা সাধারণত ব্যক্তি হিসাবেই প্রকাশ করি। তো যেহেতু এখানে আল্লাহ আছে, তাহলে আমাকে ইউজ করতে হবে নান বাট। আমি কি ইউজ করব? নান বাট। নান বাট বাকি অংশ সম্পূর্ণই ঠিক থাকবে, অর্থাৎ অনলিটা শুধু চেঞ্জ হবে, নান বাট বাকি অংশ সম্পূর্ণ ঠিক থাকবে। আল্লাহ ক্যান হেল্প আস ইন দিস সিচুয়েশন, অর্থাৎ অন্য কেউ নয়, আল্লাহ শুধু আমাদের এই পরিস্থিতিতে সাহায্য করতে পারেন। এখন আমি তো এটা ব্যক্তিবাচক একটা উদাহরণ দিলাম যেটা নান বাট দিয়ে প্রকাশ করা যায়। আমরা তো নাথিং বাটেরও একটা উদাহরণ লিখতে পারি। অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স লিখলাম আমি, I have only few books. I have only few books. আমার অল্প কয়েকটি বই আছে। অনলি অল্প কয়েকটি বই আছে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমি নান বাট দিয়েছিলাম তখন অনলিটা ছিল সামনে, অর্থাৎ একেবারেই সেন্টেন্সের শুরুতে। কিন্তু এখানে অনলিটা আছে আমার অক্সিলারি ভার্ব হ্যাভের পরে, অর্থাৎ আমাকে চেঞ্জ করতে হবে কোথায়, এখন দেখতে হবে। আই হ্যাভ আমার সাবজেক্ট আই হ্যাভ, অর্থাৎ যেই জায়গায় আমার অনলিটা আছে আমি সেই জায়গায় পরিবর্তন করব। আই হ্যাভ নাথিং বাট few books.
আমার অন্য কিছু না, কয়েকটি বই আছে, অর্থাৎ আমার কয়েকটি বই ছিল, আমার কয়েকটি বই আছে, এটাকে আমি অনলি এর জায়গায় শুধু নাথিং বাট চেঞ্জ করেছি, নাথিং বাট। এখন এই নাথিং বাটটা কেন ইউজ করেছি, কারণ আমার অনলির আগে অনলির পরে যেই নাউনটা আছে সেই নাউনটা আমাকে খেয়াল করতে হবে। সেই নাউনটা যদি আমি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো আমাকে নান বাট ইউজ করতে হবে, নাথিং বাট ইউজ করতে হবে, না নট মোর দেন ইউজ করতে হবে। তাহলে আমার এখানে অনলির পরে আছে ফিউ বুকস, ফিউ বুকস মিন কয়েকটা বই, তো বই তো অবশ্যই নাউন এবং সেটা হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, সেই জন্য বইটাকে আমি নাথিং বাট দিয়ে প্রকাশ করব, বইটা হচ্ছে নাথিং বাট দিয়ে প্রকাশ করব। তাহলে আই হ্যাভ নাথিং বাট ফিউ বুকস, অর্থাৎ এই ক্ষেত্রে এই নাউনটা দেখলে বোঝা যাবে যে ব্যক্তি প্রকাশ করছে না বস্তু প্রকাশ করছে, নাকি আমি নট মোর দেন ইউজ করতে পারি বা নট লেস দেন ইউজ করতে পারি। এরকম আরেকটা উদাহরণ লিখতে পারি যেটাকে আমি নট মোর দেন ইউজ করতে পারবো। হি ইজ অনলি 10 years old, অর্থাৎ তার বয়সটা 10 বছরের বেশি না। তাহলে এখানে অনলি শব্দটি উল্লেখ আছে, হি ইজ অনলি 10 years old, তার বয়স 10 বছরের বেশি না, অর্থাৎ তার বয়স 10 বছর। তাহলে আমি অনলি যখন চেঞ্জ করব লিখতে হবে নেগেটিভে হি ইজ। এখন অনলির পরে আমার শব্দটা হচ্ছে ইয়ার্স ওল্ড, অর্থাৎ বয়স। বয়স অবশ্যই কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, সেই জন্য আমি ইউজ করতে পারি নট মোর দেন। তাহলে হি ইজ নট মোর দেন 10 years old, অর্থাৎ তার বয়স 10 বছরের বেশি না। আমি 10 বছরকে এখানে প্রকাশ করেছি নট মোর দেন দিয়ে, অনলির জায়গায় শুধু চেঞ্জ করেছি নট মোর দেন। আর বোঝার উপায়টা আবার বলে দিচ্ছি, নাউনটা খেয়াল করতে হবে, আমাকে অনলির পরে যে নাউনটা দিয়ে দিবে সেই নাউনটা খেয়াল করতে হবে। সেই নাউনটা যদি বুঝতে পারি ব্যক্তিবাচক তাহলে আমি ইউজ করব নান বাট, যদি বুঝি বস্তুবাচক তাহলে ইউজ করব নাথিং বাট, যদি বুঝি কোনো সংখ্যা বা পরিমাণ প্রকাশ করছে তাহলে ইউজ করব নট মোর দেন অথবা নট লেস দেন। তো এই নিয়মটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই কয়েকটা সেন্টেন্স তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে। আমাদের যে সাজেস্টেড বইটা আছে সেই বই অনেক সেন্টেন্স দেওয়া আছে, তোমরা নিয়মের সাথে সাথে সেই সেন্টেন্সগুলি প্র্যাকটিস করবে। এরপর আমি চলে যাব রুল 2। রুল 2 হচ্ছে মাস্ট। রুল 2 মাস্ট। মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই করতে হয় এমন, অবশ্য কর্তব্য কোনো কাজ। মাস্ট থাকলে আমরা সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন বলতে পারো আমরা ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি, এটা কেন হবে? ক্যান নট বাট, এখানে ক্যান একটা মডাল ভার্ব, নেগেটিভ শব্দ নট, বাট একটা কনজাংশন, এই ক্ষেত্রে আমার কোনো পরিবর্তন হবে না। কিন্তু ক্যান নট হেল্প যখন আমি লিখবো, ক্যান একটা মডাল ভার্ব, এখানে একটা বেস ভার্ব আছে হেল্প, এখানে একটা বেস ভার্ব হেল্প। আমি যখন পরবর্তী আরেকটা ভার্ব এখানে লিখে যাব, আমরা জানি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়, তো দুইটা ভার্ব এখানে হয়ে যাবে। ক্যান নট হেল্প একটা ভার্ব, এখানে আমি আরেকটা ভার্ব লিখবো, সেই জন্য আমাকে ক্যান নট হেল্প লিখলে পরবর্তী যে ভার্বটা আমি ইউজ করবো সেই ভার্বের সাথে আমাকে আইএনজি ইউজ করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখেছি, হি মাস্ট ডু ইট, তাকে এটা করতেই হবে, হি মাস্ট ডু ইট। এখন আমি চেঞ্জ করব কোথায়? চেঞ্জ করব মাস্টের জায়গাটুকু, এবং চেঞ্জ করে কি লিখব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে হি মাস্ট ডু ইট, হি মাস্ট পরিবর্তন করে কি লিখতে হবে? ক্যান নট বাট, হি ক্যান নট বাট ডু ইট, হি ক্যান নট বাট ডু ইট। আমি মাস্টের পরিবর্তন করে মাস্টের জায়গাতেই লিখেছি ক্যান নট বাট, হি ক্যান নট বাট ডু ইট। আমি এটাকে এভাবেও লিখতে পারি, এই ফর্মুলাটা দিয়ে, হি ক্যান নট হেল্প, তখন আমাকে এই ডু ভার্বটার সাথে আইএনজি ইউজ করতে হবে, ডুইং ইট, অর্থাৎ এই কাজটা না করে সে পারবে না, তার মানে কাজটা তাকে করতেই হবে। তাহলে হি ক্যান নট বাট ডু ইট, হি ক্যান নট হেল্প ডুইং ইট। দুইটা নিয়মে আমি ক্লোজ করতে পারি, যার যেটা মনে থাকবে, যার কাছে যেটা সহজ লাগবে সে সেটা ইউজ করবে। আরেকটা সেন্টেন্স খেয়াল করো, ইউ
মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে অবশ্যই তোমার মান্য করতে হবে। ইউ মাস্ট, তাহলে আমি চেঞ্জ করব কোথায়? মাস্টের জায়গায়। আমাকে দেখেই বুঝতে হবে যখন অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্সকে আমাকে নেগেটিভ করতে দিবে, আমাকে এই শব্দগুলি খুঁজে বের করতে হবে। অনলি, অ্যালোন, মাস্ট, এরকম যে শব্দগুলি আছে সেই শব্দগুলি খুঁজে বের করতে পারলে আমি নিয়মটা সুন্দর সহজভাবে করতে পারবো। তাহলে ইউ মাস্টের জায়গায় কি লিখবো? ক্যান নট, বাট obey your parents, obey your parents, অর্থাৎ ইউ ক্যান নট বাট obey your parents, তোমার পিতামাতাকে অবশ্যই তোমার মান্য করতেই হবে। আমরা আসলে পিতামাতাকে মান্য না করে থাকতে পারবো না, এটা সম্ভব না। এখন আমরা আরেকটা নিয়মে যাব। আমরা 3 নাম্বার যে রুলসটা পড়বো সেই রুলসটা হচ্ছে এভরি এর নিয়ম। এভরি এর নিয়ম পড়বো আমরা। এভরি অর্থ প্রত্যেক, অর্থাৎ সিঙ্গুলার একটা শব্দ আমরা জানি। এভরি দিয়ে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয় বা শব্দে যদি এভরি থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাকে এভরির বদলে বসাতে হবে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দ। বাট, এরপরে ইউজ করতে হবে বাট, এরপরে ইউজ করতে হবে সেন্টেন্সের বাকি অংশ। সেন্টেন্সের বাকি অংশ অর্থাৎ আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এভরি থাকলে দেয়ার ইজ নো অ্যান্ড বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট, অর্থাৎ ডট ডটের মাঝখানে আমি বসাবো এভরি এর পরের শব্দটুকু, এরপরে ইউজ করব বাট এবং তারপরে বাকি অংশ, অর্থাৎ সেন্টেন্সের যে অংশটুকু থাকবে সেই বাকি অংশটুকু। যেমন আমি একটা এক্সাম্পল লিখতে পারি, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি, এভরি ফাদার, প্রত্যেক বাবাই, ওয়ার্কস হার্ড ফর হিজ চিলড্রেন, প্রত্যেক বাবাই তার সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। এভরি ফাদার ওয়ার্কস হার্ড ফর হিজ চিলড্রেন। এখন আমি দেখছি এখানে এভরি, তারপরে নাউনটা আছে আমার ফাদার, অর্থাৎ এইখানে এভরি এর পরের শব্দ বলতে এভরি এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটাই আমাকে ইউজ করতে হবে। তারপরে আমাকে এখানে এভরির জন্য যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস এভরির পরের শব্দ প্লাস এই ওয়ার্কস এর আগে আমাকে ইউজ করতে হবে বাট। তাহলে আমি এখন নেগেটিভ করব। এভরির জায়গায় কি লিখব? দেয়ার ইজ নো। আমি এভরির পরবর্তী শব্দ লিখেছি দেয়ার ইজ নো, এরপরে আমার শব্দ ছিল কি এভরি এর পরের শব্দ ফাদার, তাহলে আমাকে লিখতে হবে দেয়ার ইজ নো ফাদার, এমন কোনো বাবা নেই, অর্থাৎ প্রত্যেক বাবাই আছে। দেয়ার ইজ নো ফাদার, এরপর আমাকে যেটা করতে হবে স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে বাট, বাট এবং তারপরে বলেছি বাকি অংশ। এখন বাকি অংশ ওয়ার্কস হার্ড ফর his children. There is no father but works hard for his children. এরকম ভাবে এভরি যুক্ত প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা চেঞ্জ করতে পারবো, বাট রুলসটা মনে রাখতে হবে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট, আর সেই ডট ডটে বসবে আমার এভরি এর পরের নাউন বা পরের শব্দটি। এখন আমরা 4 নাম্বার রুলসে চলে যাব। আমরা 4 নাম্বার রুলসটি করব। তার আগে তোমাদের সবাইকে বলে দিই যে রুলসটা আমরা করছি, যেভাবে করছি চেষ্টা করছি তোমাদের একটু বুঝিয়ে করার জন্য। তোমরা অবশ্যই এই রুলসের সাথে সাথে যদি কয়েকটা সেন্টেন্স নিজে প্র্যাকটিস করতে পারো বাসায়, আমাদের এই পরিসরে সেটা সম্ভব যেহেতু হচ্ছে না,
তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজে থেকে কিছু প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস না করলে এই রুলসগুলি মুখস্থ করে রাখতে পারবে না, মুখস্থ করে গ্রামার এগুলি রাখা যাবে না। যত তুমি সেন্টেন্সের মধ্যে প্র্যাকটিস করতে পারবে ততই তোমার এটা শার্প হয়ে যাবে এবং তোমার কাছে এটা মনেও থাকবে। এবং এরপর সেন্টেন্সটা দেখা মাত্র, এই শব্দটা দেখা মাত্র তোমার মনে হয়ে যাবে যে হ্যাঁ এভরি আছে তাহলে তো দেয়ার ইজ নো বাট, অনলি আছে তাহলে তো ব্যক্তিবাচক বুঝালে আমাকে নান বাট ইউজ করতে হবে, এইরকম মনে হয়ে যাবে। এখন আমরা ইউজ করব অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় বসাতে হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কি বসাতে হবে? নো সুনার হ্যাড ডট ডট দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন। অর্থাৎ যেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা অ্যাজ সুন অ্যাজ দেখব তখনই মনে করতে হবে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সও থাকে অবশ্যই তাকে নেগেটিভ করার সময় আমার তার বিপরীতটা লিখতে হবে, অর্থাৎ নেগেটিভ অ্যাজ সুন অ্যাজের যে নেগেটিভ শব্দ নো সুনার হ্যাড ইউজ করতে হবে। এবং এটাও মনে রাখতে হবে এই হ্যাডের পরে আমরা যে টেন্সের যে সেন্টেন্সটা ইউজ করব তারপরে অবশ্যই মাঝখানে দুইটা ক্লজের মাঝখানে একটি শব্দ ইউজ করতে হবে, সেটা হচ্ছে দেন। তাহলে আমি এখন একটা এক্সাম্পল লিখতে পারি, as soon as I went the room, my father called in me. অ্যাজ সুন অ্যাজ এখানে আমি লিখেছিলাম ওয়েন্ট, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের ভার্বের ব্যবহারটা, তাহলে আমাদের এই জিনিসটা রাইট ফর্মের ভার্বে অনেক কাজে দিবে। এইরকম অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে। অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র আই ওয়েন্ট দ্য রুম, আমি এখানে ভার্বটা ইচ্ছে করে একটু ভুল লিখেছি, আই ওয়েন্ট দ্য রুম আমি রুমে গেলাম, মাই ফাদার কল্ড ইন মি, কলের সাথে সবসময় ইন ব্যবহার করতে হয়, আমরা ইন বাদ দিয়ে বলতেও পারি কল্ড মি। কাউকে ডাকা অর্থে ইউজ করতে হয় কল্ড ইন, সেই ক্ষেত্রে কল্ড ইনও লিখতে পারি কল্ড মিও লিখতে পারি। এখন আমি এখানে ভার্বটা কেন এইভাবে লিখেছি সেটা তোমাদের বলে দিচ্ছি। আমরা রাইট ফর্ম অফ ভার্বে একটা নিয়ম শিখেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সে ভার্বটা কেমন থাকে, তাহলে আমরা এটাকে নেগেটিভ করব। অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা কি লিখব? নো সুনার হ্যাড আই, আমার ওয়েন্টের আনসারে হবে গন, আই গন, আমি এখানে টু দিতে পারি নাও দিতে পারি, টু দ্য রুম। এখন আমাকে এই কমাটা, এই যে কমাটা ছিল এই কমাটা এখানে তুলে দিয়ে কমার জায়গায় লিখতে হবে দেন। এই কমাটা দেখে আমাকে বুঝতে হবে এখানে একটা শব্দ হবে, সেই শব্দটা হচ্ছে দেন, অর্থাৎ আমি বলেছিলাম নো সোনার হ্যাড ডট ডট দেন। এখন দেখো নো সোনার হ্যাড ডট ডট, এই ডট ডটের মাঝখানে কি বসছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ পুরো একটি ক্লজ। তাহলে আমি বলতে পারি অ্যাজ সুন অ্যাজ যুক্ত একটি ক্লজ থাকবে এবং এরপরে আমার এখানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে মাই ফাদার কল্ড মি, এরকম আরেকটি ক্লজ থাকবে, অর্থাৎ দুইটা ক্লজের মাঝখানে বসবে দেন শব্দটি। দেন মাই ফাদার কল্ড মি। এখন আমি ওয়েন্ট যেই কারণে লিখেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বের একটা নিয়ম তোমাদের এর মধ্যে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ওয়েন্ট হবে না, এখানে হবে গন। কিন্তু আমি কেন ওয়েন্ট লিখেছিলাম? আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বে পড়ি তখন নো সুনার হ্যাড, এখানে যদি ওয়েন্ট থাকে তাহলে আমাদের চেঞ্জ করে লিখতে হবে গন। কেন লিখতে হবে সেটাও বলে দিচ্ছি। আমরা জানি হ্যাড হচ্ছে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, হ্যাডটা সাধারণত পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তো যে কোনো পারফেক্ট টেন্সে হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, এবং দেন যুক্ত সেন্টেন্সের পরে যে ভার্বটি হয় সেই ভার্বটির পাস্ট ফর্ম বসে, সেই ভার্বটির পাস্ট ফর্ম বসে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম অ্যাজ সুন অ্যাজ আই গন টু দ্য রুম, যখন আমি রুমে প্রবেশ করলাম, মাই ফাদার কল্ড মি, আমার বাবা আমাকে ডাকলো।
তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় পরিবর্তন করলাম নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ পরিবর্তন করে লিখতে হলো নো সোনার হ্যাড সাবজেক্ট। তারপরে বাকি অংশ আই গন টু দ্য রুম, আই গন টু দ্য রুম। এখন এই কমা ছিল, সেই কমা উঠাই দিয়ে আমাকে লিখতে হচ্ছে দেন, দুইটা ক্লজের মাঝখানে আমাকে লিখতে হবে দেন। বাকি অংশ, দেনের পর বাকি অংশ মাই ফাদার কল্ড মি, আমার বাবা আমাকে ডেকেছিল। আশা করছি নিয়মগুলি সবাই বুঝতে পেরেছো। আমার তোমাদের কাছে এটাই এক্সপেকটেশন থাকবে যে তোমরা আমার ক্লাসটা দেখে নিয়মগুলি ভালো করে বুঝে নিজে থেকে প্র্যাকটিস করে চেষ্টা করবে যেন এই নিয়মগুলি দ্বিতীয়বার তোমাদের পরীক্ষায় ভুল না হয়। শুধু আমাদের এই পরীক্ষা না, এই সমস্ত গ্রামারের নিয়মগুলি আমরা যে কোনো জায়গায় পরীক্ষায় দিই না কেন, এই গ্রামারের রুলস থেকে আমাদের পরীক্ষায় থাকবে। পরীক্ষায় সঠিকভাবে সবাই ইউজ করতে পারো, সবার আনসার সঠিক হোক, এবং সবার কাছে দোয়া চেয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।